আজকের ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং কি, এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি, এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা কেন পড়ব, বর্তমান এবং ভবিষ্যতে দেশ ও বিদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা কীরকম হবে, এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং এর জব সেক্টর এবং জব সেক্টরে কীরকম স্যালারি পাওয়া যায়, স্টার্টিং স্যালারি, তো সমগ্র বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও ভিডিও শেষে আমি বলে দিব বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য টপ 10টা ইউনিভার্সিটির নাম। তো প্রথমেই বলে নেই, বর্তমানে যে সিইই অর্থাৎ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যেই প্রসার বাড়তেছে সেটার সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অর্থাৎ সিই এর পার্থক্য কোথায়। মূলত সিইই অর্থাৎ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা আধুনিক সংস্করণ, কিন্তু কারিকুলাম, জব সেক্টর এবং কার্যক্রম সকল বিষয়ে সবকিছুই দুইটারে সেম। তো চলুন এবার জেনে নেই সিভিল ইঞ্জিনিয়ারিং কি। আমাদের অনেকের ধারণা মতে সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যারা এরকম বড় বড় অট্টালিকা তৈরি করে বা নির্মাণ করে থাকেন তাদেরকে বুঝি, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এরকম দালানকোঠা নির্মাণের মধ্যে সীমাবদ্ধতা না। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পরিসর হচ্ছে অনেক বড়, সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে বুঝিয়ে দিব। মূলত সিভিলের বাংলা অর্থ হচ্ছে পুরকৌশল, আর পুরকৌশল হলো পেশাদার প্রকৌশল ব্যবস্থার অন্যতম একটি শাখা, যেখানে নকশা, নির্মাণ কৌশল, বাস্তবিক বা প্রাকৃতিক গড়ে ওঠা পরিবেশের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে সেতু, রাস্তা, পরিখা, বাঁধ ও ভবন অন্যতম। তো এরকম পুঁথিগত সংজ্ঞার বাইরে চলুন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইতিহাসটা প্র্যাকটিক্যালভাবে জেনে নিই। তো সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে 18শো শতাব্দীর দিকে এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা প্রথম উত্থাপিত হয়, কিন্তু আমি বলবো মানবজাতি যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছিল তখন থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উৎপত্তি। মানবজাতি পৃথিবীতে প্রথম বসবাস বা আশ্রয়ের জন্য পাথর কেটে কেটে গুহা তৈরি করতেন, সেখান থেকে সিভিলের যাত্রা। যুগের পরিবর্তনে আস্তে আস্তে মানবজাতি কৃষিকাজ শিখে তখন প্রয়োজন হয় পানির, তখন তারা নদী বা খাল খনন করে কিভাবে পানি নিয়ন্ত্রণ করে নিজেদের লোকালয়ে আনা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করেছেন। তো এটাও একটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা শাখা, যেটা হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। তো এভাবে সময়ের প্রেক্ষিতে একসময় তাদের চলাচলের জন্য রাস্তার প্রয়োজন হয়, তখন তারা পাথর কেটে বিভিন্ন ব্রিজ এবং বিভিন্ন ধরনের রোড তৈরি করতেন। তো এটাও সিভিল ইঞ্জিনিয়ারিং আরেকটা শাখা, যেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো মূলত প্রাচীনকাল থেকে এরকম যে সভ্যতার পরিবর্তন হয়েছে অর্থাৎ সিভিলাইজেশন, সেখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উৎপত্তি। এছাড়াও খ্রিস্টপূর্ব 2700 বিসিতে মিশরে যে পিরামিড নির্মাণ করা হয়েছিল, এবং আমরা যদি দেখি প্রাচীন গ্রিসের রোম সভ্যতার কিছু নিদর্শন, সেগুলো এখনও মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাছে রহস্যের মতো একটা ব্যাপার হয়ে আছে। সর্বোপরি আমরা বলতে পারি সৃষ্টি লগ্ন থেকেই সিভিল ইঞ্জিনিয়ারিং এর উৎপত্তি, কিন্তু পূর্বে এর কোনো নাম ছিল না। 1747 সালে প্রথম সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রাম উত্থাপিত হয় এবং 1828 সালে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট প্রফেশন হিসাবে গণ্য হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু মেজর ব্রাঞ্চ বা শাখা রয়েছে, তো সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একটি শাখা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। সাধারণত দালান, ব্রিজ কিংবা যে কোনো ধরনের স্ট্রাকচার তৈরি করতে এর ডিজাইন সম্বলিত কাজ এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত। তো আপনি যদি ম্যাথ টার্মে ভালো হয়ে থাকেন কিংবা মেকানিক্স ভালো বোঝেন, তাহলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার জন্য একটা ফিউচার। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি ব্রাঞ্চ হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। কোনো একটা স্ট্রাকচার অর্থাৎ বিল্ডিং বলেন, ব্রিজ বলেন আর ড্যাম বলেন, সেটা অবশ্যই কোনো একটা সয়েলের উপর নির্মাণ করা হয়। তো এই সয়েল বা মাটির যে ভারবহন ক্ষমতা বা এটার কীরকম গুণাগুণ আছে, এই স্ট্রাকচারটা এটাতে তৈরি করা যাবে কিনা, তো এই সমগ্র বিষয়গুলি অর্থাৎ মাটির গুণাগুণ নিয়েই হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আর একটা ব্রাঞ্চ হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এই শাখায় রোড, রেলপথ, আকাশপথ বা নৌপথ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা শাখা। এই শাখায় অর্থাৎ নদী বা পানির গতিপথ, তো সেটা কেন লাগে, মনে করেন আপনি একটা নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করবেন কিংবা একটা নদী নিয়ন্ত্রণ করার জন্য একটা বাঁধ নির্মাণ করবেন, তখন পানির যে গতিবেগ সেটা সব কিছু পর্যবেক্ষণ করতে হয়। তো সেটা হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত। এছাড়াও শহর ও নগরে যে ধরনের পরিকল্পিত পানি সরবরাহ করা হয়, সেটাও এই ইঞ্জিনিয়ারিংয়ের অন্তর্ভুক্ত। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা শাখা বা ব্রাঞ্চ হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। বর্তমানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা শাখা। আগে কোনো একটা স্ট্রাকচার নির্মাণ করাকালে পরিবেশের উপর সেটা কীরকম প্রভাব ফেলবে সেটা নিয়ে কোনো বিচার বিশ্লেষণ করা হতো না, কিন্তু বর্তমানে কোনো একটা প্রকল্প বা কোনো একটা স্ট্রাকচার যখন নির্মাণ করা হয়, তার প্রথমেই হচ্ছে সেটা পরিবেশের উপর কীরকম ইম্প্যাক্ট ফেলবে সেটা নিয়ে আলোচনা করা হয়। সেই জন্য এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রসার বর্তমান সময়ে বেড়েই চলছে, এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নামে যেই আধুনিক সংস্করণ সেটা এখান থেকে হয়েছে। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি শাখা হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং। তো একটা প্রকল্প যখন ডিজাইন করা হয় বা প্ল্যানিং করা হয়, তো সব কিছু প্রকল্পের বিচার বিশ্লেষণ শেষে সেটাকে যখন বাস্তবে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 5টি মেজর ব্রাঞ্চ ছাড়াও আরও কয়েকটি সাব ব্রাঞ্চ রয়েছে, যেমন হচ্ছে টানেল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কিংবা আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং। তো একটা ডিপার্টমেন্টে এতগুলো ব্রাঞ্চ হওয়ার কারণে আপনার যেই দিকে সহজ মনে হয় কিংবা যেই দিকে আপনার ইন্টারেস্ট হয়, আপনি চাইলে সেটাকেই মেজর নিয়ে আপনার কেরিয়ার সেদিকেই গঠন করতে পারেন। অর্থাৎ এই ডিপার্টমেন্টে আপনি কেরিয়ার গঠনের জন্য অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এবার আসুন জেনে নেই বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কেমন এবং ভবিষ্যতে তার কীরকম চাহিদা হবে। বর্তমান সময়ে পদ্মা ব্রিজ অর্থাৎ যেখানে সড়ক ও রেলপথ দুইটাই রয়েছে, এছাড়াও মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা জানেন এমন কেউ নেই। এছাড়াও রাজধানী ছাড়া বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যেভাবে স্ট্রাকচার তৈরি হচ্ছে, এগুলো প্রত্যেকটির পিছনে কোনো না কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং হাত রয়েছে। এছাড়াও চলমান কিছু বড় প্রকল্প, বঙ্গবন্ধু ইকোনমিক জোন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সব কিছুর পিছনেই কিন্তু কোনো না কোনো সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশে যেভাবে উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বোঝা যায় যে আগামীতে বাংলাদেশের উন্নয়ন এরকম অব্যাহত থাকবে। সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কর্মক্ষেত্র প্রসারটাও দিন দিন বেড়েই যাবে। সুতরাং বোঝা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা দিন দিন যে বেড়েই যাবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। চলুন এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু গভর্নমেন্ট, প্রাইভেট এবং কিছু স্বায়ত্তশাসিত জব সেক্টর আপনাদের সামনে তুলে ধরি এবং এইসব গভর্নমেন্ট, প্রাইভেট এবং স্বায়ত্তশাসিত কোম্পানিতে একজন নতুন সিভিল ইঞ্জিনিয়ারের বেতন কীরকম হয় সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব। সিভিলের জন্য গভর্নমেন্ট কিছু জব সেক্টরের মধ্যে রয়েছে পিডাব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এলজিইডি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট, আরএইচডি রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, যে কোনো সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা উত্তর, দক্ষিণ কিংবা নারায়ণগঞ্জ বা কুমিল্লা অর্থাৎ যে কোনো সিটি কর্পোরেশন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এছাড়াও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ মন্ত্রণালয়ের প্রায় প্রতিটি ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু স্বায়ত্তশাসিত জব সেক্টর নিয়ে আলোচনা। স্বায়ত্তশাসিত জব সেক্টরের মধ্যে রয়েছে তিতাস গ্যাস ক্ষেত্র, রাজধানী উন্নয়ন কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশন, পিজিসিবি পাওয়ার গ্রিড ডেভেলপমেন্ট বোর্ড, ডিপিডিসি, ডেস্কো বা নেস্কো। এছাড়া আরও অসংখ্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নিয়োগ দেওয়া হয়। তো বলতে গেলে যে বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, প্রায় 90% আপ ডিপার্টমেন্টেই সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়। এছাড়া দেশে যেই সময় যেই চলমান প্রজেক্ট থাকে, অর্থাৎ যখন পদ্মা সেতু কিংবা মেট্রো রেল হয়েছিল তখন সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়েছিল, এবং ভবিষ্যতে যেই প্রজেক্ট বা যেই প্রকল্প যখন শুরু হবে তখন সেই প্রকল্পের জন্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়। এবার কিছু প্রাইভেট জব সেক্টর আপনাদের সামনে তুলে ধরি। গভর্নমেন্ট সেক্টরে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক চাহিদা রয়েছে, তেমনি প্রাইভেট সেক্টরেও অনেক চাহিদার বিদ্যমান। বর্তমানে বাংলাদেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে যেখানে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে অল্প কিছু স্ক্রিনে তুলে ধরা হলো, যেমন আনোয়ার ল্যান্ডমার্ক, বসুন্ধরা গ্রুপ বা এবিসি রিয়েল এস্টেট থেকে শুরু করে আরও অনেক ধরনের কোম্পানি বিদ্যমান। তো এবার চলুন এসব গভর্নমেন্ট কিংবা স্বায়ত্তশাসিত বা প্রাইভেট কোম্পানিতে একজন সিভিল ইঞ্জিনিয়ারের স্টার্টিং স্যালারি কত হয় সেটা নিয়ে কথা বলি। সাধারণত বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়োগ নবম গ্রেডে হয়ে থাকে, যেটা বিসিএস এর সমমান, এবং একজন বিএসসি ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশল হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন। তো স্ক্রিনে একটা গভর্নমেন্ট সেক্টর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা নিয়োগ সার্কুলার দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছেন এই যে সহকারী পুরকৌশল অর্থাৎ সহকারী সিভিল ইঞ্জিনিয়ার দরকার হবে, যার বেতন হচ্ছে 22 থেকে 53,000 টাকা। অর্থাৎ এখানে 22,000 টাকা হচ্ছে আপনার স্টার্টিং বেসিক স্যালারি, যেটা সর্বসাকুল্য প্রায় 40,000-এর কাছাকাছি আপনি পাবেন। এবং একজন বিসিএস কর্মকর্তাও যখন প্রথম জয়েন করে তার স্যালারিও সেম হয়ে থাকে। এবার আসুন জেনে নেই স্বায়ত্তশাসিত কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ারের স্টার্টিং স্যালারি কত। সাধারণত পিজিসিবি, ডিপিডিসি, ডেস্কো, নেস্কো ইত্যাদি স্বায়ত্তশাসিত কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ারের বেতন অনেক হয়ে থাকে। স্ক্রিনে একটি পিজিসিবি অর্থাৎ পাওয়ার গ্রিড ডেভেলপমেন্ট বোর্ডের একটি নিয়োগ দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বেসিক স্যালারি হচ্ছে এখানে 50,000, যা সর্বসাকল্যে এবং সকল সুযোগ সুবিধা সহ 90,000 টাকার পাশে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ বিএসসি পাস করে একটা স্বায়ত্তশাসিত কোম্পানিতে আপনি প্রায় লাখ টাকার কাছাকাছি স্যালারি পাবেন স্টার্টিং স্যালারি হিসাবে। চলুন এবার জেনে নেই প্রাইভেট কোম্পানিতে আপনি কত টাকা স্যালারি পাবেন। সাধারণত প্রাইভেট জব সেক্টরগুলোতে স্যালারি নেগোশিয়েবল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার স্কিল, দক্ষতা বা অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার স্যালারি নির্ধারণ করা হয়। তবে ধারণা রাখতে পারেন ন্যূনতম 20,000 টাকা থেকে শুরু করে আপনি আপনার স্কিল কিংবা অভিজ্ঞতা অনুযায়ী বা কোম্পানি পলিসি অনুযায়ী 30, 40, 50, 60 কিংবা আরও বেশি স্যালারিরও প্রথম দিকে চাকরি পেতে পারেন। এখন আসি জেনে নেই বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য টপ 10টি ইউনিভার্সিটি।
সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আইবি মেম্বারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার কারণে আপনি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তো যেসব প্রতিষ্ঠানে আইবি মেম্বারশিপ আছে সেসব প্রতিষ্ঠান থেকেই আপনি অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার জন্য চেষ্টা করবেন। তো আইবি মেম্বারশিপ আছে এরকম বাংলাদেশের টপ 10টি প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আপনাদের সামনে এখন তুলে ধরা হলো। পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট এবং সাস্ট অর্থাৎ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই 6টি ইউনিভার্সিটির মধ্যেই আইবি মেম্বারশিপ রয়েছে। আর প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইবি মেম্বারশিপ আছে এরকম 3টি ইউনিভার্সিটি হলো আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়াও আর্মিদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিস্ট কিংবা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখানেও আপনারা সিভিলের জন্য আইবি মেম্বারশিপ পেয়ে যাবেন। বর্তমান বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইবি অ্যাক্রেডিটেশন আছে এরকম ইউনিভার্সিটি হলো এই 11টাই। তো আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি কমপ্লিট করতে চাচ্ছেন তারা সাধারণত বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এবং সাস্ট এই পাবলিকের মধ্যে এগুলোতেই চান্স নেওয়ার চেষ্টা করবেন। আর যদি এগুলোতে চান্স না হয় তাহলে যদি প্রাইভেটে করতে চান তাহলে অস্ট, ইউপি কিংবা এনএসইও বেছে নিতে পারেন। এছাড়াও মিস্ট কিংবা আইইউটিতে যদি করেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সামগ্রিক বিষয় সম্মিলিত সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আশা করি মনোযোগ দিয়ে দেখলে আপনি পুরো সব কিছু বুঝতে পারবেন এবং আপনার জন্য এই সাবজেক্ট চুজ করাও অনেক সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।